নমস্কার, আমি ডক্টর সুজয় রায়। আমি কনসালট্যান্ট গ্যাস্ট্রোন্টোলজিস্ট। আমি বিগত 20 বছর ধরে সঞ্জীবনী নার্সিংহোমের সঙ্গে অ্যাটাচড আছি। এক্ষেত্রে আমি এখানে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং তার বিভিন্ন প্রসিডিওর করি এবং এখানে আমি রেগুলার ক্লিনিক করি। সপ্তাহে 3 দিন আমার ক্লিনিক থাকে এখানে। আজকে যে বিষয় নিয়ে আমি এখানে বলতে এসেছি সেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। আমরা কিন্তু আজকালকার দিনে অনেক রুগী পাচ্ছি, শতকরা আমাদের চেম্বার ভিজিটের, ক্লিনিক ভিজিটের অনেকেই দেখা যায় 20 থেকে 50 ভাগ রুগী দেখা যায় ইরিটেবল বাউল সিনড্রোমে তারা ভুগছেন এবং তারা নিজেরা এসে বলছেন আমি ইরিটেবল বাউলে ভুগছি এবং তারা প্রচণ্ড উদ্বিগ্ন থাকেন যে আমার তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে, কখনো বাইরে বেরোনোর আগেই আমার চুল পেয়ে যাচ্ছে, আমাকে ছুটে যেতে হচ্ছে, আমি কাজ নর্মালি করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের তাদের আশ্বস্ত করা অত্যন্ত প্রয়োজন। ইরিটেবল বাউল সিনড্রোম কিন্তু কোনো বড় অসুখ নয়, এটা কয়েকটা উপসর্গের সমাহার মাত্র। এই যে সিনড্রোম মানেই কিন্তু কয়েকটা উপসর্গের সমাহার। আমরা এর প্রথমেই রুগীকে যেটা বলে আশ্বস্ত করবো, এটা কোনো বড় রোগ নয়, এর থেকে আপনার জীবনহানি হবে না, সুতরাং আপনি আশ্বস্ত হন। কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং জীবনযাত্রার কিছু পরিবর্তন এবং কিছু ওষুধের মাধ্যমে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, এই বলে আশ্বস্ত আমরা করে থাকি রুগীদের। আমরা সাধারণভাবে ইরিটেবল বাউল সিনড্রোমকে দুভাবে ভাগ করি। কিছু কিছু রুগী ডায়রিয়া নিয়ে আসে, মানে নরম পায়খানা, বারবার করে স্টুল হচ্ছে, পেটে একটা মোচড় দিয়ে ব্যথা দিয়ে স্টুল পাচ্ছে, এইটা ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস বলি। আরেকটা হচ্ছে কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস, যেখানে একটা পরিমাপ স্টুলের যে গঠনগত পরিবর্তন হয়, সাধারণত শক্ত স্টুল হয় এবং সেটা বার করতে যথেষ্ট কষ্ট হয় এবং তার সঙ্গে একটা পেটে ব্যথা থাকে। কনস্টিপেশনের সঙ্গে, সাধারণ কনস্টিপেশনের সঙ্গে ইরিটেবল বাউল কনস্টিপেশনের সম্পর্কে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা পেটে ব্যথা যদি থাকে সেটা আমরা ইরিটেবল বাউল সিনড্রোম টাইপ সি বা কনস্টিপেশন প্রিডমিনেন্ট বলে থাকি। এবং কখনো কখনো দেখা যায় কোনো কোনো রোগীর মধ্যে কখনো ডায়রিয়া হচ্ছে, আবার কখনো কনস্টিপেশন হচ্ছে, এবং সেক্ষেত্রেও কিন্তু আমাদের রোগটা কিন্তু একই থাকছে। খাদ্যাভ্যাসের পরিবর্তন বা তাদের স্ট্রেসের জন্য বিভিন্ন সময় আমাদের ব্যাকটেরিয়া, ইন্টেস্টিনে যে ব্যাকটেরিয়া থাকে তার গঠনগত পরিবর্তনের জন্য এরকম তারতম্য চলতে থাকে। সুতরাং এটা আমাদের বুঝে নেওয়া খুব জরুরি যে এটা কোনো বড় রোগ নয়, খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই এটা হয়ে থাকে। আমরা তার যেসব রুগী ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস নিয়ে আসছে, আমরা তাদের কিছু খাবার খেতে বারণ করি, যেমন দুগ্ধ জাতীয় খাবার বা হুইট প্রোডাক্ট, গমের বা দুধের জিনিস খেতে বারণ করি, কারণ এই খাবারগুলো দেখা গেছে যে তাদের ইরিটেবল বাউল সিনড্রোম বা স্টুলে যে জলের পরিমাণ বা তরলতা বাড়িয়ে দেয়, তো সেগুলো অ্যাভয়েড করা হয়। অন্যদিকে যারা কনস্টিপেশন প্রিডমিনেন্ট আইবিএস নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে আমরা ল্যাক্সেটিভ, সাধারণত ফাইবার জাতীয় ল্যাক্সেটিভ খেতে বলি, যাতে তাদের স্টুলটা ক্লিয়ার হয় এবং যে রোগ নিয়ে ভুগছেন তার থেকে উপশম পান। এবং যে ব্যথাটা রোগী অনুভব করছেন বা যে প্রেশারটা আসছে সেটা কমানোর জন্য আমরা স্প্যাজমোলাইটিক বিভিন্ন ওষুধ দিয়ে থাকি, যেটা যার বয়সের পরিপ্রেক্ষিতে সেফ হয়। সুতরাং এইভাবেই আমরা ইরিটেবল বাউল সিনড্রোমের চিকিৎসা করে থাকি। কিন্তু একটা জিনিস মনে রাখা খুব জরুরি, কখনো কখনো কিন্তু কোনো কোনো রোগী কোনো সিরিয়াস রোগ নিয়ে আসতে পারে, যেটা আমরা ভুল করে ইরিটেবল বাউল সিনড্রোম, বা রোগীও বলতে পারে ভুল করে যে ইরিটেবল বাউল সিনড্রোম বলে মনে করছে। সেক্ষেত্রে তফাৎ করার জন্য আমরা একটু ইতিহাসটা রোগীর জানতে চাই, যে তাদের কোনো পরিবারের ক্যান্সারের বা বড় কোনো রোগের হিস্ট্রি আছে কিনা, তার এই সিমটম অনসেটটা কদিন ধরে। ধরুন কোনো বড় রোগ যদি থাকে সে কিন্তু অনেক দিন ধরে থাকবে না। ইরিটেবল বাউল সিনড্রোম সাধারণত আমরা ডায়াগনোসিসের সময় বলি যে অ্যাটলিস্ট 3 মাস এই সিমটম থাকতে, এবং তার সিমটম অনসেটটা অ্যাটলিস্ট 6 মাস আগে হয়েছে। সুতরাং এক্ষেত্রে যদি আমরা দেখি কোনো রোগী হঠাৎ 10 দিনের একটা প্রবলেম নিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সচেতন হতে হবে। উল্টো দিকে কোনো যদি রোগী বলে আমার গত 10 বছর ধরে এই প্রবলেমটা চলছে, তখন আমরা আশ্বস্ত হই যে না, এটা কোনো বড় রোগের সংকেত বহন করছে না, এটা হালকা সাধারণ ইরিটেবল বাউল সিনড্রোম। এবং রুগীর যদি কখনো স্টুল দিয়ে রক্তপাত হয়, রুগীর যদি কখনো প্রচণ্ড পেট ফুলে গিয়ে শ্বাসকষ্ট বা প্রচণ্ড দমসম মনে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু পরীক্ষা, বা রুগীর যদি অ্যানিমিয়া থাকে, বা আমরা যদি পেটে হাত দিয়ে রুগীর কোনো লাম্প মনে করি যে পেটে কোনো লাম্প মনে হচ্ছে, তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কিছু কিছু পরীক্ষা করি, যেমন সেক্ষেত্রে কোলোনোস্কোপি বা পেটে সিটি স্ক্যান বা আলট্রাসোনোগ্রাফি, এগুলো আমরা করে রুগীর কোনো বড় রোগ আছে কিনা দেখি। এছাড়া একটা সাধারণ পরীক্ষা যেটা স্টুলের অকাল ব্লাড টেস্ট, সেটাও কিন্তু আমাদের সহজেই ইন্ডিকেট করে যে রুগী কোনো বড় রোগে ভুগছেন কিনা। সুতরাং এই জিনিসগুলো বাদ দিয়ে কোনো অ্যালার্ম সিমটম আছে কিনা দেখে আমরা ইরিটেবল বাউল সিনড্রোম রোগটা নির্ণয় করি এবং তার যথাযথ চিকিৎসা করি। যদি ডায়রিয়া প্রিডমিনেন্ট হয়, আমরা কখনো কখনো কিছু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকি, তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন যেটা আমি আলোচনা করলাম, এবং ব্যথা কমানোর জন্য কিছু স্প্যাজমোলাইটিক এজেন্ট দিয়ে থাকি। এবং তাদের সব থেকে বেশি জরুরি আশ্বস্ত করা যে এটা নিয়ে আপনি যদি টেনশন করেন, কারণ আমাদের এই পেট আর অন্ত্র এবং ব্রেন কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত,
এবং সঙ্গে অন্ত্রের যে ব্যাকটেরিয়াগুলো আছে, যে খাবার খাচ্ছি সেগুলো নিয়ন্ত্রণ করছে আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়া। আর আমাদের স্ট্রেস আর এই পেটের চলাচল কিন্তু আমাদের দুটো এই ব্রেন গাট অ্যাক্সিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে থাকে। সুতরাং আমাদের ব্রেন যদি শান্ত না হয় তাহলে কিন্তু পেটও শান্ত থাকবে না। সুতরাং আমাদের স্ট্রেস থেকে যত সম্ভব দূরে থাকতে হবে। যারা আইবিএসে ভোগেন তাদের জন্য এই কথাটা প্রচণ্ডভাবে প্রযোজ্য। সুতরাং অযথা প্যানিক করবেন না। আপনি আপনার চিকিৎসকের কাছে গিয়ে বুঝে নিন যে আপনি সত্যিই কোন রোগে ভুগছেন, এবং সত্যিই যদি ইরিটেবল বাউল সিনড্রোম হয় সেটা নিয়ে একদম প্যানিক করবেন না। ওষুধের মাধ্যমে এই রোগের পুরো নিরাময় সম্ভব। নমস্কার।